শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। চৈত্র মাসের শেষ বিকেলের তামাটে রোদটা এসে পড়েছে পলাশপুরের মেঠো রাস্তার উপর। এই সময়টাতেই বোধহয় পলাশ গাছগুলো একেবারে পাগল হয়ে ওঠে। রাস্তার দুপাশে সার বেঁধে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন রক্ত রঙা আগুন জ্বালিয়ে রেখেছে। চারিদিকে ঝরা ফুলের গালিচা। হালকা হাওয়ায় সেই পলাশ ফুলগুলো যখন ওড়ে, তখন মনে হয় যেন লাল রঙের কোনো মায়া চারিদিকে ছড়িয়ে পড়েছে। ঠিক এমনই এক চৈত্রের গোধূলির সময় পলাশপুরের সেই পুরনো যাত্রী প্রতীক্ষালয়ের সামনে এসে হাঁপাতে হাঁপাতে দাঁড়ালো একটা আকাশি হলুদ রঙের লড়ঝড়ে বাস। বাসের ছাদটা টিনের বাক্স আর বস্তায় ঠাসা। ইঞ্জিনের গোঙানি থামার আগেই জানলা দিয়ে এক রাশ কালো ধোঁয়া বেরিয়ে চারপাশটা একটু ঝাপসা করে দিল। বাসের একদম পিছন দিকের জানলা দিয়ে মুখ বাড়িয়ে একবার চোখ বুলিয়ে নিল চারিদিকটা কমলকৃষ্ণ মুখোপাধ্যায়। আয়রন করা ফর্মাল শার্ট প্যান্ট, চোখে চশমা, ব্যাক ব্রাশ করা চুল আর শান্ত চাউনি। বছর 28-এর যুবক কমলকৃষ্ণ। ওর চলন বলনের মধ্যে একটা আভিজাত্য লেগে আছে, অথচ ওর সংগ্রামের দিনগুলো খুব একটা সহজ ছিল না। বাবা মারা যাওয়ার পর টিউশনি করে সংসার টেনেছে। 2 বছর আগে যখন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চাকরিটা পেল, তখন মা কেঁদে ফেলেছিলেন। আর গত মাসেই বিয়েটা হলো সুতপার সঙ্গে। সুতপা এখন ওর শহরের বাড়িতে মায়ের সঙ্গে দিন কাটাচ্ছে। পোস্টিংটা হলো এই অজপাড়া গাঁয়ে, যেখানে শহুরে কোনো ছোঁয়া নেই। কমলকৃষ্ণ ওর ছোট্ট অ্যাটাচিটা আর চামড়ার ব্যাগটা সামলে নিয়ে সিট থেকে উঠল। বাসের কাঠের বেঞ্চগুলো থেকে পুরনো পলিশের একটা সোঁদা গন্ধ বেরোচ্ছে। ওর সামনের সিটেই বসেছিল এক বয়স্ক ভদ্রলোক, মাথায় গামছা বাঁধা, হাতে একটা লাঠি। কাকাবাবু, এটাই কি পলাশপুরের শেষ স্টপেজ? ভদ্রলোক মুখ তুলে ওর দিকে তাকালেন। কোঁচকানো চামড়া আর ঘোলাটে চোখে একটা অদ্ভুত শূন্যতা লেগে আছে। লোকটা ফোকলা দাঁতে একটু হাসার চেষ্টা করলেন বোধহয়। তারপর বললেন, হ্যাঁ বাবা, যে নামার সে এখানেই নামবে। পলাশপুর মানেই তো শেষ, এরপর আর রাস্তা নেই। বাসের অন্য প্রান্ত থেকে একজন মাঝবয়সী ভদ্রমহিলা, যার কাঁধে ছিল একটা চটের ঝোলা, সে কথার মাঝে ফোড়ন কাটল। বাবা, নতুন মুখ মনে হচ্ছে। তা বাবা, পলাশপুরে নতুন ডাক্তার নাকি? ঠিকলে হয়। কমলকৃষ্ণ এই কথার কোনো উত্তর দিল না, শুধু একটা হালকা হাসি ওর মুখে ফুটে উঠল। ওর মনে তখন চাকরি বাঁচানোর জেদ আর নতুন বিবাহিত জীবনের বেশ রঙিন স্বপ্ন ঘুরপাক খাচ্ছে। ও বাস থেকে নিচে নামল। নিচে নামতেই ওর জুতো জোড়া পলাশ ফুলের পাপড়িতে যেন ঢাকা পড়ে গেল। বাসটা অবশ্য কয়েক সেকেন্ড পরেই একটা বিকট আওয়াজ করে আবারও ধোঁয়া ছাড়তে ছাড়তে সামনের দিকে এগিয়ে গেল। ধুলো আর ধোঁয়ার কুয়াশাটা কেটে যেতেই কমলকৃষ্ণ নিজেকে আবিষ্কার করল এক জনশূন্য বাস স্টপেজে।
সামনেই সেই পুরনো আমলের যাত্রী প্রতীক্ষালয়। ইটের দেওয়ালগুলো ফেটে গিয়ে সেখান থেকে বট অশ্বত্থের চারা বেরিয়েছে। লতাপাতাগুলো এমনভাবে দেওয়ালটাকে জাপটে ধরেছে যেন ওটা কোনো জ্যান্ত দানব। প্রতীক্ষালয়ের ঠিক উপরে একটা ভাঙা বোর্ডের উপর অস্পষ্টভাবে কালো কালিতে লেখা পলাশপুর। কমলকৃষ্ণ ওর অ্যাটাচিটা মাটিতে রাখল। মেঠো রাস্তার উপর দিয়ে গরম হাওয়া বয়ে যাচ্ছে। দূরে কোনো একটা বাড়িতে শাঁখ বাজছে। সন্ধ্যা নামতে আর মাত্র কিছুক্ষণ, কিন্তু এই নির্জনতায় যেন সময়ের হিসেব গোলমাল হয়ে যাচ্ছে। ও রুমাল দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘামগুলো মুছল। পকেট থেকে সুতপার দেওয়া একটা চিরকুট বের করলো। আসার সময় সুতপা ওর ব্যাগে এটা ভরে দিয়েছিল। তাতে যত্ন করে লেখা, সাবধানে থেকো, পৌঁছে চিঠি দিও, জায়গাটা কেমন জানিও। কমলকৃষ্ণ চারপাশটা একবার ভালো করে দেখে নিল। না, কোনো জনমানুষের চিহ্ন নেই। সারে সারে পলাশ গাছগুলো দুলছে। ও মনে মনে ভাবল শহর থেকে অনেকটা দূরে চলে এলো। এই গ্রাম্য নিস্তব্ধতা ওর অভ্যেসে নেই। তবুও ওকে মানিয়ে তো নিতেই হবে। হঠাৎ পাশ থেকে একটা খসখস শব্দ হতেই চমকে তাকালো। প্রতীক্ষালয়ের ছায়ায় একটা কালো কুচকুচে কুকুর শুয়েছিল। সে আড়িমুড়ি ভেঙে উঠে দাঁড়িয়েছে। কমলকৃষ্ণ নিজের ব্যাগটা কাঁধে তুলে নিল। এবার গ্রামের ভিতরে ঢুকতে হবে। স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারটা ঠিক কোন জায়গায় সেটা এখনো জানে না কমল। একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকা সেই বয়স্ক ভদ্রলোককে দেখতে পেল, যে বাসে ওর ঠিক সামনের সিটেই বসেছিল। লোকটা অদ্ভুতভাবে এক দৃশ্যে ওর অ্যাটাচিটার দিকে তাকিয়ে রয়েছে। কমলকৃষ্ণ একটু ইতস্তত করে বলল, বলছিলাম যে ওই সরকারি স্বাস্থ্যকেন্দ্রটা, ওটা কোন দিক দিয়ে যাওয়া যায় জানা আছে? ভদ্রলোক একটু বিচিত্রভাবে হাসল। ওর হাসিতে কোনো শব্দ নেই, শুধু ঠোঁট দুটো নড়ল। তারপর হাত বাড়িয়ে ওই জঙ্গলের ভিতরের একটা সরু রাস্তার দিকে আঙুল দেখালো, যেখানে পলাশ গাছের ভিড় যেন ঘন অন্ধকার তৈরি করে রেখেছে। ওই দিকে, তবে সাবধানে পা ফেলো গো বাবু। পলাশপুরে একবার পা পড়লে পথ চেনা বড় দায়। কমলকৃষ্ণ এবার একটু অবাক হলো। কথাটার মানে ঠিক ধরতে পারল না ও, কিন্তু আর কোনো উপায় না দেখে ওর অ্যাটাচিটা ও হাতে তুলে নিল। ওর মনে হলো এই বাসের যাত্রী প্রতীক্ষালয়টা যেন ওর আগের চেনা পৃথিবীর শেষ সীমানা। এর ওপারের ওই রাঙা ধুলোর রাস্তা ওকে যেন কোনো একটা রহস্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে, যা হয়তো ওর ধারণারও বাইরে। ও ধীর পায়ে বনের রাস্তায় পা বাড়ালো, আর ওর পিছনে পড়ে রইল সেই অস্পষ্ট সাইনবোর্ডে লেখা পলাশপুর। বাসের সেই ঘরঘরে আওয়াজটা ততক্ষণে মিলিয়ে গিয়ে নিস্তব্ধতা নেমেছে। কমলকৃষ্ণ ব্যাগটা ভালো করে কাঁধে তুলে নিয়ে চারপাশটা একবার দেখল। মাঠের পর মাঠ খাঁ খাঁ করছে, আর সেই দিগন্তরেখায় পলাশ গাছের সারিগুলোকে দেখে মনে হচ্ছে যেন কোনো এক আদিম যুগের যুদ্ধের রক্তমাখা শিলালিপি দাঁড়িয়ে আছে। রোদটা এখনো আরো ম্লান, আরো হলদেটে। সামনের দিকে তাকালে চোখে ধাঁধা লেগে যায়। ও খানিক অবাক হয়ে দেখল, এত বড় একটা বাস স্টপেজ, অথচ আশেপাশে কোনো জনমানুষের চিহ্ন নেই। এমনকি নেই কোনো চায়ের দোকানও। না শোনা যাচ্ছে কোনো গরু বাছুরের শব্দ। সন্ধে হতে খানিক দেরি, তবু চারিদিকে একটা অস্বস্তিকর ঝিঁঝি পোকার ডাক। ও একটু থমকে দাঁড়িয়ে
আবারও সেই বৃদ্ধ যাত্রীর দিকে ফিরল। যে লোকটা তখন থেকে অদ্ভুত একটা দৃষ্টিতে ওকে মেপে চলেছে। আচ্ছা কাকাবাবু, এই দিকটা এত ফাঁকা কেন? গ্রাম কি এখান থেকে অনেক দূরে? বাস থেকে তো নামলাম, কিন্তু আশেপাশে অন্তত দু একটা বাড়িঘর তো থাকবে, সেরম তো কিছু চোখে পড়ছে না। দোকানপাট, লোকজন কিছুই নেই কেন গো? বৃদ্ধ লোকটা ওর প্রশ্নের পর সঙ্গে সঙ্গে উত্তর দিল না। সে হাত দিয়ে তার গামছাটা মাথার উপর একটু টেনে নিল, তারপর একটা শুকনো কাশির শব্দ করে সামনের রাঙা ধুলোর রাস্তার দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো যেন এই মুহূর্তের নয়, বরং অনেক বছর আগের ফেলে আসা কোনো দৃশ্য দেখছে। আঁকা দেখছো বাবু? চর্মচক্ষু তো, তাই সবটা ঠাহর করতে পারছো না। পলাশপুর কোনোদিনও ফাঁকা ছিল না গো। এখানে ভিড় বড্ড বেশি, তবে সেই ভিড় সবার চোখে ধরা পড়ে না। তুমি নতুন এসেছো, তোমার রক্ত গরম, তাই চারপাশটা খাঁ খাঁ মনে হচ্ছে। কিন্তু এই যে পলাশ ফুলের গন্ধ পাচ্ছ, ওটা শুধু ফুলের গন্ধ নয়, ওটা এই মাটির দীর্ঘশ্বাস। কমলকৃষ্ণ এবার একটু ভ্রু কুঁচকাল। কথাগুলো ওর কাছে যেন কেমন গোলমেলে ঠেকল। শহরের শিক্ষিত ছেলে হিসেবে ও এসব হেঁয়ালি খুব একটা পছন্দ করে না। ও ভাবল লোকটা হয়তো বয়সের ভারে একটু আবোল তাবোল বকছে। কাকাবাবু, আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। আমি আসলে এখানকার স্বাস্থ্যকেন্দ্রে জয়েন করতে এসেছি, জুনিয়র ডাক্তার। আমি জানতে চাইছি থাকার জায়গাটা আর কত দূরে এখান থেকে, মানে এখানকার মানুষজন কোথায় থাকে? মানুষ মানুষ যারা ছিল তারা তো কবেই এই পলাশ ফুলের ছায়ায় মিশে গেছে বাবু। এই যে মেঠো পথ দেখছো, এর নিচে কত মানুষের পায়ের ছাপ চাপা পড়ে আছে, তার হদিশ কেউ রাখে না। এই গ্রামটা বড় অভিমানী গো, কাউকে সহজে আসতে দেয় না। আর যদি কেউ আসে, তবে তাকে সহজে ছাড়তেও চায় না। তুমি স্বাস্থ্য কেন্দ্রে যাবে বললে তো যাবে, নিশ্চয়ই যাবে। পথই তোমাকে টেনে নিয়ে যাবে। তবে মনে রেখো, পলাশপুরের শেষ স্টপেজ থেকে এরার পথ কিন্তু চট করে খুঁজে পাওয়া যায় না। না, কমলকৃষ্ণ আর কথা বাড়ালো না। ওর গায়ের রোমগুলো এবার অজান্তেই খাড়া হয়ে উঠল। ও বুঝতে পারল এই বৃদ্ধ লোকটির কাছ থেকে কোনো কাজের তথ্য পাওয়া যাবে না, বরং ওর অসংলগ্ন কথাগুলো মনে কেমন একটা অজানা আশঙ্কার জন্ম দিচ্ছে। ও একটা শুকনো ঢোক গিলে অ্যাটাচিটা শক্ত করে ধরল, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, আচ্ছা কাকাবাবু, আমি আসি তাহলে। আর এমনিতেই অনেকটা দেরি হয়ে গেল, সন্ধে হয়ে আসছে। ঠিক আছে, চলি। বলেই দ্রুত পায়ে সরু মাটির পথটা ধরে হাঁটতে শুরু করল। বৃদ্ধ লোকটি পিছনে দাঁড়িয়ে রইল কি রইল না তা আর ফিরে দেখেনি। পলাশপুরের ভিতরের রাস্তাটা বড্ড অদ্ভুত। দুপাশে ঘন জঙ্গল, আর জঙ্গলের প্রায় ৮০ পলাশ গাছ। গাছের ডালগুলো একটু নিচু হয়ে রাস্তার উপর ঝুঁকে আছে।
যেন কোনো এক অদৃশ্য শিকারী শিকার ধরার জন্য হাত বাড়িয়ে রেখেছে। মাটির রং টকটকে লাল, আর সেই লাল মাটির উপর ঝরা পলাশ ফুলগুলো শুকিয়ে কালচে হয়ে গেছে। হাঁটতে গেলেই পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ হচ্ছে। সেই নিস্তব্ধতায় ওই একটা শব্দই যেন চারিদিকে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। কিছুটা এগোতেই কমলকৃষ্ণের মনে হলো যেন ওর পিছনে কেউ হাঁটছে। ও একবার থামলে সেই শব্দটাও থেমে যাচ্ছে। ও আবার হাঁটলে মনে হচ্ছে ঝোপের আড়ালে কেউ যেন পাতার উপর পা রাখছে। এবার ও একবার ঘুরে দাঁড়িয়ে দেখল, না, কেউ কোথাও নেই। শুধু দীর্ঘ ছায়াগুলো মাটিতে এঁকে বেঁকে ছড়িয়ে আছে। রাস্তার এক জায়গায় ও দেখল একটা পুরনো কুয়ো। কুয়োর চারপাশটা শ্যাওলায় ঢাকা, আর তার ভিতর থেকে একটা ঠান্ডা ভ্যাপসা গন্ধ বেরোচ্ছে। কুয়োর পাড়ে একটা ভাঙা কলসি পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। এই জনহীন পথে এই কলসিটা যেন কোনো এক ফেলে আসা জীবনের সাক্ষ্য দিচ্ছে। ওর মনে একটা প্রশ্ন বারবার উঁকি দিচ্ছে, পলাশপুর যদি একটা গ্রাম হয় তবে ঘর বাড়িগুলো কোথায়? কেন একটা জানলা দিয়েও টিমটিমে প্রদীপের আলো দেখা যাচ্ছে না দূরে কোথাও? হাঁটতে হাঁটতেও একটা কালভার্টের ওপর এসে দাঁড়ালো। না, নিচে কোনো নদী নেই, শুধু একটা শুকনো নালা, যা আবার বুনো লতায় ঢাকা। আকাশটা এখন গাঢ় বেগুনি বর্ণ ধারণ করছে। দূরে কোথাও একটা পেঁচা ডাকছে। এই ডাকটা যেন স্তব্ধতাকে আরো ভয়ঙ্কর করে তুলল। কমলকৃষ্ণ নিজের মনেই বিড়বিড় করা শুরু করলো, এ যে কোথায় এলাম আমি, বলা নেই কওয়া নেই, ধুম করে অর্ডার ধরিয়ে দিল, পলাশপুর গ্রাম। কিন্তু এ তো গ্রাম নয়, গ্রামের চেয়ে বেশি শ্মশান মনে হচ্ছে। ঠিক সেই সময় ও রাস্তার কিছু দূরে একটা ধোঁয়া দেখতে পেল। মনে হলো কোথাও আগুন জ্বালানো হয়েছে। ওর এবার একটু স্বস্তি হলো, মানুষ থাকলে তবেই তো আগুন জ্বলবে। একটু জোরে পা চালালো, কিন্তু ওই কয়েক পা যাওয়ার পরেই আবার থমকে গেল। আগুনটা রাস্তা থেকে একটু দূরে একটা গাছের নিচে জ্বলছে, কিন্তু তার আশেপাশে কেউ নেই। শুধু আগুনের শিখাগুলো বাতাসে লকলক করছে, আর তার আলোয় পলাশ গাছগুলোকে মনে হচ্ছে এক একটা কঙ্কাল সার হাত। হঠাৎ আগুনের ওপার থেকে একটা ছায়া যেন সরে গেল। কমলকৃষ্ণ থমকে দাঁড়িয়ে একটু হাঁক পারল। কে কে ওখানে? কেউ আছেন? একটু শুনবেন? না, কোনো উত্তর এলো না। শুধু আগুনের চটপট শব্দ শোনা যাচ্ছে। এবার কমলকৃষ্ণর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। গরম হাওয়ার বদলে এখন একটা হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। ও অনুভব করল, ও যতটা সহজভাবে এই বদলিটাকে নিয়েছিল, পলাশপুর তার চেয়েও অনেক বেশি গভীর কোনো রহস্য নিজের মধ্যে চেপে রেখেছে। এই ধুলো মাখা পথ, এই রক্তবর্ণ ফুল আর এই নিঝুম জঙ্গল যেন ওকে ক্রমশ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। ও নিজের অজান্তেই সুতপার দেওয়া সেই চিরকুটটা পকেটের উপর দিয়ে একবার স্পর্শ করল, যেন এক অজানা ভয় ওর বুকের ভেতরটায় ঢিপ ঢিপ করে তুলছে। ও ওর অ্যাটাচিটা টেনে অন্ধকারের দিকে এগোতে থাকলো। মনে হতে লাগলো ও কোনো এক নিষিদ্ধ সীমানায় পা ফেলছে, যেখান থেকে ফেরার বাসের সেই বৃদ্ধের কথাটাই হয়তো সত্যি হয়ে দাঁড়াতে পারে। পলাশপুর থেকে ফেরার পথ চট করে খুঁজে পাওয়া যায় না। ধীরে ধীরে সময় এগোচ্ছে। আকাশের সেই বেগুনি আভা কখন যে নিশ্ছিদ্র কালো অন্ধকারে ঢেকে গেছে তা টের পায়নি কমলকৃষ্ণ।
অ্যাটাচি আর চামড়ার ব্যাগের ভারে ওর হাত দুটো যেন অবশ হয়ে আসছে। পকেট থেকে পুরনো ব্যাটারির টর্চটা বের করলো। সুইচ টিপতেই এক ফালি হলদেটে আলো অন্ধকারের বুক চিরে সামনের দিকে এগিয়ে গেল। কিন্তু সেই আলোয়ও যা দেখল তাতে ওর শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। রাস্তার উপর শুকনো পলাশ ফুলগুলো টর্চের আলোয় টকটকে লাল দেখাচ্ছে। বিকেলের সেই শুকনো ফুলগুলো এখন কেমন যেন ভিজে জবজবে হয়ে আছে। মনে হচ্ছে কেউ বালতি বালতি কাঁচা রক্ত ঢেলে দিয়ে গেছে এই নির্জন রাস্তায়। পায়ের নিচে ফুলগুলো পিষে যাওয়ার সময় অদ্ভুত চটচটে শব্দ হচ্ছে, যেন পচা গলা মাংসের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে ও। কমলকৃষ্ণ চশমাটা একবার খুলে ভালো করে রুমাল দিয়ে মুছল। ওর মনে হচ্ছে চারপাশের পলাশ গাছগুলো যেন আগের চেয়েও অনেক বেশি কাছাকাছি চলে আসছে। ডালপালার ছায়াগুলো টর্চের আলোয় বিচিত্র সব জ্যামিতিক নকশা তৈরি করছে, ঠিক যেন অনেকগুলো কঙ্কাল একে অপরের হাত ধরে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। এবার কমলকৃষ্ণ ভয় পেল। না না, এভাবে ঘাবড়ে গেলে চলবে না। ম্যাপ অনুযায়ী রাস্তা তো এটাই হওয়ার কথা, কিন্তু আমি তো প্রায় 10-15 মিনিট হাঁটছি, অথচ মনে হচ্ছে জঙ্গলটা যেন শেষ হচ্ছেই না। এবার জোরে জোরে পা চালাতে শুরু করলো, কিন্তু ঠিক 5 মিনিট পরেই ও থমকে দাঁড়িয়ে পড়ল। রাস্তার পাশে সেই এক শ্যাওলা ধরা কালভার্ট, যার তলায় সেই শুকনো লতায় পাতায় ঢাকা নালাটা। ও তো এই জায়গাটা একটু আগেই পেরিয়ে এসেছে। ও কি তবে একই জায়গায় গোল গোল ঘুরছে? এবার ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। চৈত্র মাসের রাতে ওর গায়ে কাঁটা দিচ্ছে। টর্চের আলোটা চারিদিকে ঘোরালো। না, কোনো রাস্তার মোড় নেই, কোনো চিহ্ন নেই, শুধু মাইলের পর মাইল সেই রক্তবর্ণ পলাশ আর এক বুক ফাটা নিস্তব্ধতা। খানিক আর্তনাদ করে উঠল কমলকৃষ্ণ। কেউ কি আছেন? কেউ আছেন? ও মশাই, শুনছেন? কেউ আছেন এখানে? আছেন কেউ? ওর নিজের গলার আওয়াজটাই যেন গাছের ডালে ধাক্কা খেয়ে কয়েক গুণ বেশি গম্ভীর হয়ে ফিরে এলো। হঠাৎ ওর কানে এলো একটা শুকনো পাতার মচমচে শব্দ। ওর ঠিক ডান দিকের ঘন ঝোপের আড়ালে কেউ যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কমলকৃষ্ণ টর্চের আলোটা ওদিকেই ফেলল, কিন্তু আলোর বৃত্তে শুধু পলাশ গাছের কালো গুঁড়িগুলো ছাড়া আর কিছুই দৃশ্যমান নয়। ও দ্রুত হাঁটতে শুরু করলো, এবার প্রায় দৌড়নোর মতো করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঠিক মিনিট 3 পর ও আবারও সেই একই কালভার্টের সামনে এসে দাঁড়ালো। ওর বুকের ধরফরানি এখন কান পাতলেই শোনা যাচ্ছে। ও বুঝতে পারছে ও এক আদিম গোলক ধাঁধায় ফেঁসে গেছে। পলাশপুরের এই জঙ্গল ওকে সহজ পথে ছাড়বে না। ঠিক সেই সময় অন্ধকারের বুক চিরে একটা মানুষের অবয়ব ধীরে ধীরে ওর দিকে আসতে লাগলো। লোকটা বেশ লম্বা, পরনে একটা ফর্মাল শার্ট আর প্যান্ট। কমলকৃষ্ণের ভয় আর স্বস্তি এই দুইয়ের দোলাচলে টর্চের আলোটা লোকটার মুখে ফেলল। ওই বয়স হবে 28-30-এর কাছাকাছি, কিন্তু মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, যেন শরীরে এক ফোঁটা রক্ত নেই। লোকটা চোখের পলকও ফেলছে না, স্থির দৃষ্টে কমলের দিকে তাকিয়ে আছে। কমলকৃষ্ণ হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করল, ও ভাই, আপনি কি এই গ্রামেরই লোক? আমি কখন থেকে এই জঙ্গলের ভিতর ঘুরেই চলেছি, কিছুতেই স্বাস্থ্যকেন্দ্রের রাস্তাটা খুঁজে পাচ্ছি না। বারবার ঘুরে ফিরে এই কালভার্টের কাছে চলে আসছি। আপনি একটু রাস্তাটা দেখিয়ে দেবেন ভাই। যুবক ভারী নির্বিকার, কোনো উত্তর দিল না। তার ঠোঁটের কোণে একটা ম্লান প্রাণহীন হাসি ফুটে উঠল।
স্বাস্থ্য কেন্দ্র? ওখানে গিয়ে কি করবেন ডাক্তারবাবু? ওখানে তো এখন আর কেউ নেই, শুধু পুরনো ফাইল আর মরচে ধরা ইঞ্জেকশনের সূঁচ পড়ে আছে। আপনি মিছিমিছি কেন এই রাতের বেলা ওখানে যেতে চাইছেন? কমলকৃষ্ণ অবাক হলো। লোকটা ওকে ডাক্তারবাবু বলে সম্বোধন করল, অথচ নিজের পরিচয় দিল না। আচ্ছা, আপনি জানলেন কি করে যে আমি ডাক্তার? আর আমি ওখানে চাকরি করতে এসেছি ভাই, সরকারি নির্দেশ, আমাকে জয়েন করতে হবে। আপনি যদি রাস্তাটা চেনেন তবে দয়া করে একটু সাহায্য করুন। এই জায়গাটা কেমন যেন ঠিক স্বাভাবিক লাগছে না। সেই অপরিচিত যুবক আর একটু কাছে এগিয়ে এলো। স্বাভাবিক? এই পৃথিবীতে স্বাভাবিক বলে কিছু নেই ডাক্তারবাবু। আমরা যা দেখি তা সবটুকু সত্যি নয়, আর যা দেখি না তা মিথ্যে নয়। এই যে পলাশ ফুলের গালিচা দেখছেন, এগুলো তো শুধু ফুল নয়, এক একটা ফুল এক একটা স্মৃতি। যতবার আপনি গোল হয়ে ঘুরছেন ততবার আপনি আসলে পুরনো দিনের পাতা উল্টাচ্ছেন। এবার কমলকৃষ্ণের বিরক্তি আর ভয় একেবারে চরমে উঠল। বাসের সেই বৃদ্ধ থেকে শুরু করে এই যুবক, সবাই যেন শুধু হেঁয়ালি করে কথা বলছে। এই যে দেখুন ভাই, আমি না খুব টায়ার্ড, বড্ড ক্লান্ত লাগছে। এসব দর্শনের কথা শোনার মতো মানসিক অবস্থায় আমি নেই। আপনি যদি রাস্তা চেনেন তো বলুন, না হলে আমি নিজেই রাস্তা দেখে নেব। হঠাৎ করেই সেই যুবকের গলার স্বর যেন খানিক গম্ভীর হয়ে গেল। নিজের রাস্তা কি মানুষ নিজেই চেনে, নাকি রাস্তা তাকে টেনে নিয়ে যায়? পলাশপুর আপনাকে ডেকেছে ডাক্তারবাবু, তাই আপনি এখানে এসেছেন। ওই যে সামনের সোজা পথটা দেখছেন, যেখানে পলাশ গাছগুলো একটু পাতলা হয়ে এসেছে, ওখান দিয়েই যান। ঠিক আধ মাইল গেলেই সেই স্বাস্থ্য কেন্দ্র পাবেন। তবে মনে রাখবেন, রাতের পলাশপুরে যা দেখবেন তাকে বিশ্বাস করবেন না, আর যা শুনবেন তাকে উত্তর দেবেন না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনি কি ওদিকে যাবেন? মানে একা যেতে একটু না। কথা শেষ করার আগেই দেখলো যুবকটি উল্টো দিকের ঘন জঙ্গলের দিকে ততক্ষণে হাঁটা শুরু করেছে। অদ্ভুত নিঃশব্দে হাঁটছে, এমনকি শুকনো পাতার উপর দিয়ে যাওয়ার সময় কোনো আওয়াজও যেন হচ্ছে না। আরে ও ভাই, চলে যাচ্ছেন যে? আপনার নামটাই তো জানা হলো না। নাম জেনে কি হবে ডাক্তারবাবু? নাম তো মরে যায়, শুধু থেকে যায় কাজ। আমারও একদিন আপনার মতো এই স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার খুব তাড়া ছিল, কিন্তু শেষ স্টপেজ থেকে ফেরা আর হলো না। কথাটা শেষ হতেই লোকটা ঘন অন্ধকারের আড়ালে হারিয়ে গেল। কমলকৃষ্ণ টর্চ জেলে দেখল সামনের রাস্তায় আর কেউ নেই, কোথাও নেই। চারপাশটা হঠাৎ আবার সেই নিস্তব্ধতায় ডুবে গেল। শুধু ঝিঁঝি পোকার ডাকগুলো যেন আর্তনাদের মতো শোনাচ্ছে। যুবকটির দেখিয়ে দেওয়া রাস্তার দিকে তাকাতেই দেখল সেখানে ঘন কুয়াশা জমছে। কমলকৃষ্ণ অ্যাটাচিটা শক্ত করে ধরে পা বাড়ালো। ওর মনে হচ্ছে ও কেবল এক গ্রাম থেকে অন্য গ্রামেই যাচ্ছে না, ও আসলে একটা জীবন্ত অভিশাপের গভীরে প্রবেশ করছে। টর্চের ব্যাটারিটা বোধহয় একটু দুর্বল হয়ে এসেছে, আলোটা কাঁপছে। কমলকৃষ্ণ অন্ধকারের মধ্যেই দ্রুত হাঁটতে শুরু করল। পলাশ গাছের সেই গোলক ধাঁধা পেরিয়ে অবশেষে একটা জীর্ণ ইমারতের সামনে এসে দাঁড়ালো কমলকৃষ্ণ। টর্চের ম্লান আলোয় দেখলেও লোহার গেটটা মোড়চে ধরে একপাশে হেলে আছে। ফলকে খোদাই করা পলাশপুর সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। চুনকাম চটে গিয়ে ইটের পাঁজর বেরিয়ে পড়েছে, জানলার সারসিগুলো ভাঙা, ঠিক যেন অন্ধ চোখের কোটরের মতো তাকিয়ে আছে ওর দিকে। অদ্ভুত একটা ভ্যাপসা গন্ধ চারপাশে, যেন যুগ যুগ ধরে কোনো বন্ধ ঘরে জমে থাকা আর্দ্রতা আর পচে যাওয়া ওষুধের মিশ্রণ। কমল পা টিপে টিপে বারান্দায় উঠল। কাঠের দরজাটা একটু ধাক্কা দিতেই
বিকট একটা ক্যাঁচ শব্দ করে খুলে গেল। ভেতরে টিমটিমে একটা লণ্ঠন জ্বলছে। ঘরের কোণে একটা পুরনো কাঠের টেবিল আর কয়েকটা ভাঙা চেয়ার, আর ঠিক সেই টেবিলের এক পাশে বসে আছে সেই বৃদ্ধ যাত্রী যাকে ও স্টপেজে দেখেছিল। এ কি, আপনি আপনি এখানে কি করছেন? আপনি তো স্টপেজে বসেছিলেন, আর এই নির্জন ঘরে লণ্ঠন জেলে আপনি বসে আছেন কেন এখন? বৃদ্ধ লোকটা এতক্ষণ নিচু হয়েছিল, এবার সে ধীরে ধীরে মাথা তুলল। লণ্ঠনের হলদেটে আলোয় ওর মুখের বলি রেখাগুলো যেন জ্যান্ত সাপের মতো কিলবিল করে উঠল। হঠাৎ কোনো কারণ ছাড়াই বৃদ্ধ খিলখিল করে হেসে উঠল। সেই হাসিটা কোনো মানুষের স্বাভাবিক হাসি নয়, যেন শুকনো হাড়ের ঘর্ষণে তৈরি হওয়া শব্দ যা ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছে। অবাক হচ্ছ ডাক্তার বাবু? ভাবছ তো এই জরাজীর্ণ কঙ্কালটা আগে এখানে পৌঁছালো কি করে? থামুন, কি বলতে চাইছেন আপনি? এই গ্রাম, এই স্বাস্থ্যকেন্দ্র সব এমন শ্মশানের মতো কেন? এখানকার মানুষজন কোথায়? বৃদ্ধ হঠাৎ হাসি থামিয়ে স্থির হয়ে গেল। লণ্ঠনের শিখাটা একবার কেঁপে উঠল। পলাশপুরে সময় তো স্থবির গো বাবু। এখানে আগে আর পরের কোনো মানে নেই। মানুষ 20 বছর আগে পলাশপুর এমন ছিল না গো। প্রতিদিন শহর থেকে নীল হলুদ বাস আসতো, গ্রামটা গম গম করত মানুষের ভিড়ে। ঠিক 20 বছর আগে আজকের এই দিনেই একজন নতুন ডাক্তারবাবু এসেছিলেন এই স্বাস্থ্য কেন্দ্রে জয়েন করতে। বছর 28 বয়স, সদ্য বিয়ে হয়েছে। পকেটে ছিল বউয়ের লেখা একটা চিরকুট, তার চোখে ছিল অনেক স্বপ্ন। কমল কৃষ্ণের বুকের ভিতরটা ধক করে উঠল। ও নিজের অজান্তেই পকেটের চিরকুটটা চেপে ধরল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, তারপর তারপর তার কি হয়েছিল? সেদিনও চৈত্র মাস ছিল। চারিদিকে এমনই রক্তমাখা পলাশ ফুটেছিল, কিন্তু সেই ডাক্তারবাবু আর হাসপাতালে পৌঁছাতে পারেননি। বাসের ব্রেক ফেল করেছিল সেই শেষ স্টপেজের মোড়ে। উল্টে পড়েছিল আকাশি হলুদ বাসটা। আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছিল সব। না বের করা গেছে লাশ, না পাওয়া গেছে বাসের কঙ্কাল। সরকারি খাতায় সব নিখোঁজ হয়ে গেল। পলাশপুরের সেই জঙ্গল আর রক্তবরণ ফুলগুলো সব গিলে নিল, পচে গুলে সব এই মাটির সাথে মিশে গেল। তারপর থেকে এই স্টপেজটা অভিশপ্ত হয়ে আছে। কেউ আসে না, কেউ যায় না। কি বাজে কথা বলছো? এই তো আমি আজ এলাম। আমি তো এখানে চাকরি করতে এসেছি। তুমি এলে নাকি তুমি ফিরে এলে? একবার নিজের হাতের ঘড়িটার দিকে তাকাও তো ডাক্তার বাবু। কমল কৃষ্ণ টর্চের আলোটা নিজের বাঁ হাতের ঘড়ির উপর ফেলল। ওর চোখ দুটো বিস্ময়ে ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হলো। ও দেখল
ঘড়ির সেকেন্ডের কাঁটাটা সোজা না ঘুরে অদ্ভুত দ্রুততায় উল্টো দিকে ঘুরছে। টিক টিক শব্দটা বাড়তে বাড়তে একটা আর্তনাদের মতো শোনাচ্ছে। হঠাৎ ওর স্মৃতিতে একটা তীব্র ঝিলিক খেলে গেল। ওর মনে হলো জ্বলন্ত বাসের জানলা, সুতপার হাসি মুখ, আর তারপর একটা প্রচণ্ড শব্দ আর অন্ধকার। তবে ওই যে ওই 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 ছেলেটি যে যে আমায় রাস্তা দেখালো, সে সে কে ছিল? সে তুমি ছিলে ডাক্তার বাবু। নিজের আত্মাই নিজেকে পথ দেখিয়ে নিয়ে এসেছে এই শেষ আশ্রয়ে। এই 20 বছরে তুমি কতবার যে এই স্টপেজে এসেছ আর এই জঙ্গলে পথ হারিয়েছ তার কোনো ইয়ত্তা নেই। তুমি আসলে কোনো দিনই পলাশপুর পৌঁছাতে পারোনি। কমল কৃষ্ণের টর্চটা হাত থেকে পড়ে গেল। ও দেখলো হাত দুটো ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। বাতাসের সেই ঠান্ডায় হাড় কাঁপানো অনুভূতি হলো তার। ও আসলে 20 বছর আগে সেই পলাশ ফুলের জঙ্গলে মিশে গিয়েছিল। হঠাৎ চোখে পড়ল একটা হলদেটে চিরকুট জীর্ণ হয়ে পড়ে রয়েছে ওর পায়ের কাছে। বৃদ্ধ লোকটা লণ্ঠনটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো, দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, চলো ডাক্তার বাবু, ডিউটির সময় হয়ে গেছে। পলাশপুরের শেষ স্টপেজে আমাদের মতো যাত্রীদের কোনো ছুটি নেই। কমলকৃষ্ণ নিজেকে আবিষ্কার করলো সেই আকাশী হলুদ বাসের ভিতর, কিন্তু বাসটা তখন আর রাস্তায় নেই। ওটা কাত হয়ে পড়ে আছে খাদের কিনারে একটা বিশাল পলাশ গাছের নিচে। বাসের ভিতরটা ধোঁয়ায় অন্ধকার, চারিদিকে মানুষের গগন বিদারী চিৎকার আর কান্নার রোল। কমল দেখলো ওর নিজের শরীরটা কাঠের বেঞ্চে আর ইঞ্জিনের গরম লোহার চাপে পিষ্ট হয়ে আসছে। ওর জামাটা ভিজে জবজবে হয়ে গেছে, তবে তা ঘামে নয়, তাজা রক্তে। চশমাটা ভেঙে গিয়ে ওর চোখের কোল দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। একবার নড়ার চেষ্টা করলো, কিন্তু অবশ শরীরটা কোনো সাড়া দিল না। জল জল, একটু জল দেবেন, গলাটা রুগী কাঠ হয়ে যাচ্ছে, শুনছেন শুনছেন? অস্ফুট চোখে দেখতে পেল ওর ঠিক সামনের সিটে এক বৃদ্ধ যাত্রী অসহায় অবস্থায় রক্তাক্ত হয়ে পড়ে রয়েছে, আর মাঝবয়সী কয়েকটা লোক এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। চারিদিকে কিছু স্থানীয় যুবক বাসের জানলার কাঁচ ভেঙে বের করার চেষ্টা করছে। আসলে 20 বছর আগে এই গ্রাম ছিল জনমানুষ পূর্ণ, আজ তা সম্পূর্ণ নিস্তব্ধ। ডাক্তারবাবু, ডাক্তারবাবু হাতটা ধরুন, বেরিয়ে আসুন, আগুন লেগে গেছে গাড়িতে। কমলকৃষ্ণ যেন ওর ডান হাতটা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু ওর আঙুলগুলো ততক্ষণে অবশ হয়ে গেছে। ঝাপসা চোখে দেখল ওর বুক পকেটে রাখা সুতপার সেই সাদা চিরকুটটা রক্তের ছোঁয়ায় লাল হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই বাসের তেলের ট্যাঙ্কটা প্রচণ্ড শব্দে কেটে গেল। আগুনের লেলিহান শিখা ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। চারপাশটা ক্রমশ শান্ত হয়ে উঠল। কমলকৃষ্ণ দেখল সে আবার সেই স্বাস্থ্যকেন্দ্রের বারান্দায় দাঁড়িয়ে আছে, আর সামনে সেই বৃদ্ধ যাত্রী। এখন তার মুখে একটা প্রশান্তির হাসি। মোহ কেটেছে তো ডাক্তার বাবু? 20 বছর ধরে এই পলাশপুরের মায়ায় আটকে ছিলে তুমি। আজ তোমার সব প্রশ্নের উত্তর মিলেছে। তোমার আসার কথা ছিল, তুমি এসেছিলে, কিন্তু ফেরার পথটা বিধাতা অন্যভাবে লিখেছিলেন। চলো তবে, ওপারে তোমার জন্য
নতুন ভোর অপেক্ষা করছে। পলাশপুরের শেষ স্টপেজ থেকে এবার ফেরার সময় হয়েছে। কমলকৃষ্ণ শেষবারের মতো পলাশপুরের সেই রাঙা পথের দিকে তাকালো। ঝরা পলাশ ফুলগুলো এখন আর রক্ত মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন কোনো স্বর্গের পারিজাত ছড়িয়ে আছে সারা রাস্তা জুড়ে। ও ধীর পায়ে বৃদ্ধের পিছু পিছু সেই আলোর দিকে এগিয়ে চলল। পলাশপুরের সেই অভিশপ্ত নিস্তব্ধতা চিরে একটা হালকা হাওয়া বয়ে গেল, আর সেই হাওয়ায় মিশে গেল কমলকৃষ্ণ মুখোপাধ্যায়ের ফেলে আসা 20 বছরের দীর্ঘশ্বাস। সব কিছু শান্ত। পলাশপুরের মেঠো রাস্তায় শুধু পড়ে রইল সেই পুরনো সাইনবোর্ড, যেখানে আর কোনো অস্পষ্টতা নেই। সব রহস্যের শেষে সেখানে এখন ধ্রুব সত্যের মতো জেগে আছে কেবল একটাই নাম, পলাশপুর। আজকের গল্প গোলক ধাঁধা এ পর্যন্তই। গল্পের লেখক আমি, আপনাদের বন্ধু প্রীতম চৌধুরী। গল্প পাঠেও ছিলাম আমি, আর অন্যান্য চরিত্রে আমার সঙ্গে ছিল অন্তরা, অতনু, মেনহাজুল। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন সাগরিকা মণ্ডল, রিয়া দাস, মোহিনী ভট্টাচার্য, ঈশানী ঘোষ, সুপ্রিয়া মাঝি, আফতাব, সোনালী সামন্ত, সীমা গিরি, মাম্পি মণ্ডল, ঝর্ণা খাতুন, কবিতা বেজ, অপর্ণা সামন্ত, সুজাতা দাস সহ অনেকেই। এবার চলে আসব আজকের পর্বের প্রশ্নে। তবে তার আগে, যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চটপট একটা লাইক, একটা কমেন্ট আর পরিচিত পরিজন কিংবা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন হাইপো। আর যদি আপনি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবার আজকের প্রশ্নের পালা। আজকের প্রশ্ন, কমলকৃষ্ণ মুখোপাধ্যায়ের স্ত্রীর নাম কি ছিল? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই চটপট সময়ের অপেক্ষা না করে মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামী শনিবার রাত্রি ঠিক 9:30টায় নতুন কোনো সাহিত্য কিংবা ভূতের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সকলে। ভূত চর্চার পাশাপাশি ভালোবাসার মরশুমকেও ভুলে যাবেন না যেন।